দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছি আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন খান। আর আমরা অনেক সম্ভাবনার কথা বলি বাংলাদেশকে ঘিরে, অনেক উন্মাদনার কথাও বলি, অনেক তারুণ্য নির্ভর একটা দেশের স্বপ্ন দেখি আমরা সবাই। আর তারই সুবাদে বাংলাদেশের ইতিহাসে নতুন যুগের কিন্তু উন্মোচন ঘটেছে। প্রথমবারের মতো বাংলাদেশের 13 বাংলাদেশি নারী এই প্রথমবার নাবিক হিসেবে যোগদান করেছেন, নাবিক হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিভিন্ন জাহাজে। গত ডিসেম্বরে তারা বাংলাদেশের মেরিন একাডেমি থেকে ক্যাডেট হিসাবে তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। আজকের অতিথি হিসাবে তাদের তিনজনকে রাখছি, তবে তাদের সাথে পরিচয় হওয়ার আগে আমরা ছোট্ট একটি উপস্থাপনা দেখে নিব। অন্য দেশগুলোতে নারীরা বেশ আগে থেকেই সমুদ্রগামী জাহাজে দক্ষতার সঙ্গে কাজ করলেও বাংলাদেশি নারীরা এতদিন এই সুযোগ পেতেন না। বর্তমানে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজে কোনো নারী নাবিক কিংবা কর্মকর্তা নেই। এবছরই প্রথম সমুদ্রগামী জাহাজে ক্যাডেট হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশের নারীরা। 12ই আগস্ট বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জাহাজে 1 বছরের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন 13 জন নারী মেরিন ক্যাডেট। শিপিং কর্পোরেশনের 8টি জাহাজে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শাখায় এই নারী ক্যাডেটরা প্রশিক্ষণ নেবেন। আর এর মধ্য দিয়ে এবারই প্রথম নারীরা সমুদ্রগামী জাহাজে অভিযানে নামার সুযোগ পেলেন। সকালের বাংলাদেশ নারীদের নতুন এই যাত্রাকে স্বাগত জানাচ্ছে। দেখছিলাম নারীদের অগ্রযাত্রার একটি গল্প আইরিন, এবং এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। এই সেক্টরটাতে অনেকদিন ধরে মেয়েদের অ্যাবসেন্স ছিল, এবং এই সময় প্রেক্ষিতে আসলে মেয়েরা সবগুলো সেক্টরে আসলে মেয়েরা এগিয়ে আছে। সো এই সেক্টরে মেয়েরা তাদের পদচিহ্ন দেখিয়ে দিবে এখন মেয়েরা কত ভালো করতে পারে। সো দর্শক, যেমন জুবায়ের বলছিল যে আজকে আমাদের মাঝে 3 জন নারী নাবিক আছে। সো আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ আছেন তানজিনা আজাদ ডেক ক্যাডেট, ফাহিমা আশরাফ ইঞ্জিন ক্যাডেট এবং খাদিজা আক্তার ইঞ্জিন ক্যাডেট। সো শুভ সকাল। আচ্ছা, একটু জানতে চাই, আমার আর আইনের একটা খুব প্রিয় প্রশ্ন আছে, আমরা সবাইকে জিজ্ঞেস করি, তা হচ্ছে যে আপনাদের সকালটা কিভাবে শুরু হয়? কারণ আমরা ডাক্তারের সকাল কিভাবে শুরু হয় জেনেছি, আমরা অভিনেতার সকাল কিভাবে জেনেছি, রাজনীতিবিদদেরটাও জেনেছি, সমাজকর্মী যারা উন্নয়ন কার্যের সাথে লিপ্ত আছেন তাদের কথাও জেনেছি। আপনাদের কাছে একটু জানতে চাই, এটা প্রথম আমাদের দেশে আপনারা নারী নাবিক, আপনাদের সকালের শুরুটা কেমন হয়? প্রথমে খাদিজার কাছ থেকে। এখন তো বাসায় সকাল, যখন একাডেমিতে ছিলাম তখন তো সকালে শুরু হতো ফার্স্টে প্রেয়ার দিয়ে, তো তারপর হচ্ছে আমাদের প্রেয়ারের পরে পিটিতে যাইতে হতো, ছেলেদের সাথে পিটি করতে হতো। তো পিটির পর আমাদের ব্রেকফাস্ট ছিল, ক্লিনশিপ ছিল, তারপর প্যারেডে যাইতে হতো। খুব ডিসিপ্লিন একটা স্টার্টিং আইরিন। একটু ফাইমার কাছে কি আমরা জানতে পারি? ওরা এই ধরনের একাডেমিতেই ছিল, একদমই খুব ওয়েল ডিসিপ্লিন, ওয়েল প্ল্যান। একটু ফাইমার কাছে জানতে চাই, শুরুটা কি একদমই এমন ছিল না একটু ডিফারেন্ট কিছু ছিল? একদমই এমন। সকাল সকাল উঠতে হবে, সবাই যেখানে আসলে অনেক পরে ঘুম থেকে উঠে আমাদের একদম সকালবেলা উঠতে হতো। সকাল কয়টার সময় উঠতে হয়? আমাদের 5টার সময় উঠতেই হবে ম্যান্ডেটরি। আসলে 5টার সময় ওখানে বলে দেয় তারও আগে উঠতে হয়, তার কারণ আমাদেরকে প্রেয়ার করতে হবে। হ্যাঁ, প্রেয়ার করতে হবে, দেন আমরা পিটির জন্য প্রিপেয়ার হব, সবাই একসাথে হইতে হবে, দেন আমরা বের হতে পারবো। যে একটা ডিসিপ্লিনড ওয়েতে যাওয়া, কারণ এটা একটা রেজিমেন্টাল একাডেমি, সবকিছু আলাদা একটা অ্যাটিটিউড আছে, সবকিছু মেনটেন করে তারপর আমাদেরকে যেতে হবে পিটির জন্য। দেন পিটি, ওখান থেকে এসে সাথে সাথে আবার ব্রেকফাস্টের জন্য রেডি, আমাদের রিক চেঞ্জ করতে হয়। মানে প্রত্যেকটার তো আসলে আলাদা মানে ইন্ডিভিজুয়াল ড্রেস থাকে, ড্রেস কোড থাকে, সেগুলোকে মেনটেন করে ব্রেকফাস্ট, দেন প্যারেড, আফটার দ্যাট জাস্ট ফ্রেশ আপ ফর 10 মিনিটস, দেন গো ফর ক্লাস। ক্লাস কয়টা শুরু হয়? ক্লাস শুরু হবে 9টা থেকে। 9টা শুরু হয়। আমরা কি একটু তানজিনের কাছে জানবো? আমাদের প্রতিদিনকার সকাল তো যায় নরমালি, কিন্তু একাডেমিতে ছিল আউট পাইপ দিয়ে শুরু। তো ঘুমের মধ্যেও এমন গেছে যে আউট পাইপ ফর দ্য প্রেয়ার, তো শোনা মাত্রই আমরা তো গেট আপ টাইম হয়ে গেছে। তো আউট পাইপ দিয়ে আমাদের প্রত্যেকটা কাজ শুরু হয়। তো সকালটাও আমাদের এভাবেই শুরু। এখনো কি মাঝে মাঝে ঘুমের মাঝে ওই আউটপাইপটা বেজে ওঠে? মনে হয় যে আউটপাইপ মিস করে আবার। আচ্ছা, মিস করে। হ্যাঁ, এটা হয়। যখন আমরা একাডেমিতে ছিলাম তখন মনে হতো যে এত সকালবেলা উঠতে হচ্ছে, এত সুন্দর ঘুমের একটা সকাল, সবাই ঘুমায় আছে, আমরা উঠতে হচ্ছে। কিন্তু এখন এই জিনিসটা আসলে ফিল করি যে এই লাইফটা আসলে অন্য ধরনের ছিল। ডিসিপ্লিনের মধ্যে যে কোনো জিনিসই কিন্তু অনেক সুন্দরভাবে মানে বেড়ে ওঠে।
মানে প্রত্যেকটা জিনিস এক একটা কাজের যে সময়গুলো বেঁধে দেয়া থাকে এবং প্রত্যেকটা যে আমাদের ফিজিক্যাল ওয়ার্কগুলো বলেন সেগুলো যে এতটা ভালো ছিল, এখন আমরা সেটা বেশি ফিল করি। আর এটা সারাটা জীবনই ফিল করতে হবে, তার কারণ আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানেও ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকে, সবার জন্য নির্দিষ্ট পরিমাণে ওয়ার্ক থাকবে, সবাইকে সেটা ফিল আপ করতে হবে। মানে সময়টা সবসময় আসলে মেনটেন করতে হবে। আমি প্রথমে জানতে চাবো যে আপনারা এই সাবজেক্টে কেন আসলেন, একজন একজন করে যদি আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্সটা আমাদেরকে বলেন। এই সাবজেক্টটা আসলে আমরা যখন জানতামই না, যে আমরা যতটুকু জানি যে মেরিন পেশা শুধু ছেলেদের নেওয়া হয়, তো জানতাম যে বাইরের দেশে কিছু কিছু দেশে মেয়েদের নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দেশে নেওয়া হচ্ছিল না। তো তখন আমরা মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়েছে, তো আমরা ভার্সিটি প্লাস হচ্ছে মেডিকেলের জন্য কোচিং করতেছিলাম। তো দেন তার পাশাপাশি আমার ইচ্ছা ছিল ডিফেন্সে যাওয়ার, তো আমি নেভির জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, পরীক্ষাও দেওয়া শেষ, তো এখন শুধু আইসিএসবির জন্য রেডি হতে হবে। তো তেমন সময় আমি সার্কুলার পেলাম যে হচ্ছে মেরিনেও মেয়ে নেওয়া হচ্ছে, নারী ক্যাডেট হিসেবে তাদের নেওয়া হবে। তো আমার খুব ইন্টারেস্ট জাগলো যে এখানে এটা মেয়ে কি নেওয়া এই হচ্ছে। 2014 তে প্রথম? না না, আমরা তো 2012-তে 12, আচ্ছা। 48 ব্যাচ ছিল সেটা। 48, তো right. হ্যাঁ, অলরেডি ছেলেদের ভর্তি হয়ে গেছে, পরীক্ষা অনেক আগেই হয়ে গেছে ছেলেদের। তো ছেলেরা জয়েন করে ফেলছে ফেব্রুয়ারি 15 তারিখে। তো তার কিছুদিন আগে আমাদের জানানো হয়েছে, তো আমরা খুব শর্ট টাইমের মধ্যে গিয়ে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর ওদের 1 মাস পর আমাদের জয়েনিং হলো। ওদের জয়েনিং হলো 2012 ফেব্রুয়ারি 15 তারিখে, আমাদের মার্চের 14 আচ্ছা তারিখে। খাদিজা, একটু ইন্টারাপ্ট করছি, আমি আসলে জানতে চাই যে আমাদের সবার ক্ষেত্রেই কি স্টার্টিংটা এমন ছিল মোরলেস, ও যেভাবে করে বলছিল যে সবার হ্যাঁ, একই কিছুটা প্ল্যান ছিল? এরকমই ছিল। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট থেকে একটু শুনি তানজিনের কাছে। অ্যাডমিশন টেস্টের রেজাল্টের তো আমাদের মোটামুটি হুড়োহুড়ির উপরেই গেছে, কজ এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, যার জন্য আপডেট কোনো ভার্সন আমাদের জানা ছিল না। যেমন আমরা ডিফেন্সে গেলে আমরা জানতে পারি যে আমাদের এই পরীক্ষাগুলো হবে, জিনিসটা প্রায় সেমই, জাস্ট আমাদের টুকটাক যে ডিবি ভাইবা বা ইন্টারনাল কিছু কনভারসেশন থাকে ওগুলো না, মেডিকেল ভাইবা রিটেন সবই হয়ে গেছে এবং সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রায় মেডিকেল চলেছে। দেন আমরা ব্যাক করলাম, তারপর আমাদের জানিয়ে দেওয়া হলো যে কারা কারা টিকলো, সন্ধ্যার সময় টিকলো। রেজাল্ট দিয়ে দেওয়া ছিল। আর বাংলাদেশে আসলে এটা তোমরা প্রথম ব্যাচ জি। যে মেয়ে হিসেবে তোমরা এই সাবজেক্টে যোগদান করতে পেরেছো, এবং তোমরা কি চিন্তা করে এটাতে এসেছিলে যে এটা কিন্তু অলরেডি তোমরা একটা ইতিহাসের পার্ট হয়ে গেছো, যে প্রথম ব্যাচ মেয়েরা মেরিন একাডেমিতে প্রথম ব্যাচ, তো তোমরা অলরেডি একটা ইতিহাসের পার্ট হয়ে গিয়েছো। সো এই সম্পর্কে তোমাদের ফিলিংটা কেমন? এটা এই গর্বটা বা এই জিনিসটাকে তোমরা কিভাবে ক্যারি করবে বলে মনে করছো, বা কতটুকু করতে পারবে? আসলে জিনিসটা যেহেতু একটা পায়োনিয়ার ব্যাচ হিসেবে আমাদের ঢোকা, তো আসলে আমরা অনেক অনেক ফিল করি জিনিসটা। আর যেহেতু এটা প্রথম, অনেক রোমাঞ্চকর ছিল আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই প্রথমবার হিসেবে যখন ঢুকছি, হয়তো সামনে বাধা বিপত্তি অনেক আছে, তবে অবশ্যই প্রত্যেকটা জিনিসের শুরুতেই কিছু বাধা বিপত্তি থাকে। এখন না শিখলে আসলে পথটাকে পরিষ্কার করবে, কাউকে তো নামতে হবে। রাইট, তানজিনা একটু ফাহিমার কাছে জিজ্ঞেস করি যে পথ পরিষ্কার করার কথা বলছিল, মানে এগিয়ে যাওয়ার কথা বলছিল, তো এই উন্মাদনা কতটুকু ছিল, এই উচ্ছলতা কতটুকু ছিল প্রথমবারের মতো? ছিল না, এখনো আছে, কারণ আচ্ছা। আমরা শুধু আমাদের একাডেমি যেটা সবচেয়ে সেফ প্লেস, খুব সুন্দর মতো আমরা আমাদের 2 বছর মানে ডিসিপ্লিনের মধ্যে থেকে করে এসেছি। কিন্তু এখন যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হলো আমাদেরকে আমাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। যেহেতু প্রথম আমরা নারী ক্যাডেট হিসাবে এখানে যোগদান করতে যাচ্ছি ইনশাল্লাহ, তো আমাদের উপর অনেক কিছুই নির্ভর করছে। এই প্রফেশনটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আসলে মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই, এবং এখানে আরো অনেক বেশি ভালো। কারণ একটা জাহাজে আমি যতটুকু এখন পর্যন্ত জানি যে কাজগুলো যত তেমন কঠিন না, খুবই সহজ, কিন্তু নিয়ম মেনে চলার ব্যাপারটা অনেক বেশি থাকে, প্লাস মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি দরকার হয়। তো আমার মনে হয় যে নিয়ম মানার ক্ষেত্রে মেয়েরা মেয়েরা অনেক বেশি সবসময় disciplined? এগিয়ে থাকে, অবশ্যই। অনেক বেশি I সিনসিয়ার second হয়, her. অনেক বেশি সিনসিয়ার হয় তাদের কাজের ক্ষেত্রে। তারা টাইমিং যে ব্যাপারটা থাকে, এটার মূল্যায়নটা অনেক বেশি বোধহয় করতে একটু পারে। ফাহিমাকে ওয়েট করছি, টাইমিং এর মূল্যায়নটা আইরিন মেয়েরা সবচেয়ে বেশি করে। অবশ্যই। কখনো কি আমাকে শোতে দেরি করে আসতে দেখেছো? শো আমার জন্য না, সবসময় এটা আসলে টাইম। অন্য কারণে ছিল আইরিন, যে কেন জানি সবসময় নারী সদস্যদের একটু প্রিপেয়ার হতে সময় লাগে। যখন ফাহিমা ঠিক এখান থেকে তারপরে আরেকবার টাইম আপনার মতো কাছে প্রিপেয়ার থাকে। থাকে। সো
আমার কিন্তু খুব মজা লাগছে খুব মজা ওদের লাগছে, সাথে কথা interesting বলতে। এবং, experience। কিভাবে তোমরা এটাকে তোমাদের পেশাটাতে নিজেদেরকে কোপ করছো এবং তোমাদের ফ্যামিলি কিভাবে অ্যাকসেপ্ট করছে, আমরা এই টপিকে আরো কিছু জানবো। দর্শক, আমাদের আলোচনা কিন্তু আরো চলবে, কোথাও যাবেন না। এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট একটি বিরতি, ফিরছি বিরতির পর। ওয়েলকাম ব্যাক দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সকালের আয়োজনে সকালের বাংলাদেশের সাথে আছি আমি আইরিন খান এবং আমি জুলহাস জুবাইর। কথা বলছিলাম আমাদের অতিথির সাথে। ফাহিমার কাছে একদম শেষ পর্যায়ে ছিলাম। ফাহিমা বলছিল তার শুরু হওয়ার কথাটা ঠিক, এবং প্রথমবারের মতো তারা, এবং খুব ভালো একটি কথা বলেছে যে আসলে এই সংগ্রাম এখনো ওর শেষ হচ্ছে না, কারণ স্টুডেন্ট লাইফটা তো মোটামুটি স্মুথ গিয়েছে, এখন আসলে জব সেক্টরে নিজেকে প্রুভ করার সময়। সো আমরা এই টপিকে মনে হয় আবার ফিরবো, কিন্তু ফিরবো, আমাদের হাতে 2-1 মিনিট সময় পাবো আমরা। একটু ফাহিমার কাছ থেকে শুনছিলাম যে প্রুফ করার ব্যাপার, একটু খাদিজার কাছে যদি জানতে চাই, খাদিজা, এই যে প্রুফ করার প্ল্যানিং আছে কি, কোনো ডিফারেন্ট কোনো স্ট্র্যাটেজি আছে? আসলে যেহেতু বাংলাদেশে আমরা প্রথম যাচ্ছি জাহাজে, তো জাহাজ সম্পর্কে জাহাজে কি কি কাজ করতে হয়, ছেলেরা কি কি করে, তো শোনা কথা। আমাদের তো কোনো সিনিয়র ছিল না বা কোনো মেয়ে করে আসছে জানা হয়নি। তো আমরা যখন যাব তখন তাদের কাছ থেকে জানবো যে ছেলে যারা সিনিয়র আছে, তো সেই স্যাররা আমাদের জানাবে তোমাদের এটা এটা করতে হবে। তো তারা যদি আমাদেরকে সুযোগ দেয় যে তোমরা এটা করতে পারবা, এটা করো, বুঝায় দেয়, তাহলে আমরা অবশ্যই আমাদের প্রমাণ করে দিতে পারবো যে আমরা কাজটা করতে পারছি। সুযোগ করে দিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, কেউ একজন যদি দিতে পারো অ্যানসারটা, যে একাডেমি থেকে, টিচারদের থেকে, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে তোমাদের সাপোর্ট কেমন ছিল? মেয়েদের জন্য কি স্পেশাল কোনো কেয়ার ছিল, বা তোমরা কি ডিসক্রিমিনেটেড ফিল করেছো? না, কখনোই সেরকম কিছু ছিল না। আমি একাডেমিতে যখন ছিলাম, আমি জাস্ট ক্যাডেট, ফিমেল বা মেল এমন কোনো কথা নেই। একজন মেলের জন্য যে নিয়মটা প্রযোজ্য হবে, ফিমেলের জন্য সেম রুলস, সেম রেগুলেশন ট্রিটেড ছিল। একদমই তা, বিকজ এটা একটা রেজিমেন্টাল একাডেমি। এখানে ডিসক্রিমিনেশন করলে আমি সেই একাডেমিটাকে ভায়োলেশন অফ রুলস। আমি কেন একজন মেল এবং ফিমেলের মধ্যে ডিসক্রিমিনেশন করব? বিকজ আমরা একটা কাজ করতে যাচ্ছি, সেটা শুধুই কাজ, একটা মানুষের জন্য কাজ। সেটা আসলে ছেলে করতেছে নাকি মেয়ে করছে সেটা কোনো ব্যাপার না, আমাকে আমার জায়গায় ঠিক থাকতে হবে। তো ছেলে মেয়ে হিসাব করলে আসলে তখন কাজটা অনেক কঠিন হয়ে যায়। এবং এটা কি স্টুডেন্টদের মধ্যেও কি এই মেন্টালিটিটা ছিল, সে ব্যাপারে আমরা জানবো। এই ব্যাপারে আমরা জানবো। ফাহিমার কাছ থেকে অ্যানসারটা নিয়ে শুরু করব, তারপর তানজিনের কাছে আসবো। তবে তার আগে আমরা একটু আমাদের নিউজ হেডলাইন্স গুলো জেনে নিতে চাই। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের 3 জন অতিথির সাথে, প্রথম নারী ক্যাডেট যারা নাবিক হিসেবে সহসাই যোগদান করছেন তাদের কর্মক্ষেত্রে। তবে এই মুহূর্তে চলে যেতে চাই সরাসরি আমাদের নিউজ রুমে। সেখানে আছেন আমাদের নিউজ হেডলাইন রুমে, নিউজ স্টুডিওতে, সেখানে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি অপেক্ষা। সরাসরি ফিরছি আমাদের অতিথির কাছে। আমরা নিউজ বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ফাহিমার সাথে। ফাহিমাকে আমার একটি প্রশ্ন ছিল, যে তুমি বলছিলে যে একাডেমিতে তোমাদেরকে ইকুয়ালি ট্রিট করা হতো, সো স্টুডেন্টদের মধ্যে তোমরা ছেলে মেয়ে কতজন ছিলে? ছেলে ছিল 296 জন, আমরা মেয়ে ছিলাম 16 জন। সো ছেলেদের পার্সেন্টেজ বেশি ছিল। সো এই পুরো গ্রুপের মধ্যে তো বাকিরা কিভাবে ট্রিট করতে? কারণ এটা স্টুডেন্টদের জন্য একটা নিউ কনসেপ্ট যে মেয়েরা আমাদের সাথে থাকছে, সবার জন্য একটা নিউ কনসেপ্ট। দেখা যাচ্ছে যে আমাদের যখন বিভিন্ন প্রোগ্রামগুলো হতো, আমাদের সিনিয়ররা যখন আসতো, তখন আমাদেরকে দেখে তারা যেমন ইন্সপায়ার্ড হতো, খুশি হতো যে হ্যাঁ তোমরা আসছো, আরো ভালো হবে, এই সাইডটা আরো বেশি ডেভেলপড হবে। আর আমাদের ব্যাচমেটদের জন্য যেটা ছিল, আমরা এক একটা ক্লাসে 4 জন করে ছিলাম লেডি ক্যাডেট, অ্যান্ড মেল ক্যাডেট ছিল 74। বাট এই জিনিসটা আসলে আমাদের জন্য প্রথমে অনেক বেশি এম্বারাসিং ছিল, বা একটু মনে হতো যে একদম কেমন হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কখনোই ওরা বুঝতে দেয়নি। জাস্ট ওরা যেরকম ছিল আমাদের সাথে একই রকম ভাবে ট্রিট ছিল। হ্যাঁ, খুবই কোঅপারেটিভ ছিল। আমরা আজকে ফোনে কানেক্ট করেছি তোমাদেরই একজন টিচারের সাথে, সো আশা করি ওনার থেকেও আমরা এই টপিকে কিছু ইনসাইট পাবো। আজ আমাদের সাথে ফোনে কানেক্টেড আছেন ডক্টর সাজিদ হোসেন, কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চিটাগং। ডক্টর সাজিদ হোসেন, শুভ সকাল আপনাকে। কেমন আছেন আপনি? আমাদের মাঝে আজকে আপনাদের 3 জন লেডি ক্যাডেট উপস্থিত আছেন। সো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে মেয়েদের যখন প্রথম ব্যাচ এসেছে মেরিন একাডেমিতে, ব্যাচটি কেমন ছিল?
গুরুত্বপূর্ণ বা সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করা একাডেমিক যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘ সময় প্রতিষ্ঠা করানোর পরে আমরা সরকারের সর্বোচ্চ অবস্থান মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা ও পরিবহন মন্ত্রণালয়। আমার মনে হয় আমাদের বোধহয় সংযোগে একটু প্রবলেম হচ্ছে, আমরা আপনার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না। দর্শক, আমরা আবার পরবর্তীতে ডক্টর সাজিদ হোসেনের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। আবার আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। আমরা কথা বলছিলে যে ছেলেরা খুবই কোঅপারেটিভ ছিল। সো আমরা এখন একটু ফ্যামিলির কথায় আসি। না, যখন কোঅপারেটিভ ছিল বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল, বিকজ ছেলেদের ক্ষেত্রে বিষয়টা একদমই নতুন। এভাবে তাদের একাডেমিতে নতুন করে ফিমেল ক্যাডেটদের পাওয়া সিনিয়রদের কাছে অনেক ইন্টারেস্টিং ছিল নিঃসন্দেহে। একটু ফ্যামিলির কথাটা যেমন আইরিন জানতে চাচ্ছিলাম, ফ্যামিলির কথা আসি যে এটা কিন্তু ফ্যামিলির জন্য অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট। যে প্রথমে তো বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করা আলাদা চিটাং এ থেকে, দেন এটার জবটা যেমন শিপে করে থাকতে হয় এবং অনেক ধরনের মানুষের সাথে, শিপ যেমন সমুদ্রে চলে গেল তো গেল, আর মানে কানেকশন কিন্তু খুব ডাঙার সাথে কানেকশন কিন্তু 6 মাস অ্যাট লিস্ট একদম কাট হয়ে যাচ্ছে। সো কিভাবে এটা তোমাদের ফ্যামিলি কিভাবে অ্যাকসেপ্ট? প্রথমে তানজিনের কাছে একটু জানি। আসলে জিনিসটা সেরকম না, কারণ যখন আমরা শিপে যাচ্ছি, যেহেতু ফার্স্ট ব্যাচ হিসেবে সবকিছুরই তদারকি চলছে, তো সবকিছু চিন্তা ভাবনা করেই আমাদেরকে ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের শিপে দেওয়া হবে। নয়তো বা এতদিনে হয়তো যেত অনেক আরো, কিন্তু যেহেতু প্রথম, এজন্য সবকিছু ঠিকঠাক ভাবে দেখেই তারপরে নিয়ে। সো ফ্যামিলির তরফ থেকে কোনো রকমের প্রবলেম হয়নি? ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ। আমরা ছোটবেলা থেকে এই বিষয়ে অনেক সাপোর্ট পেয়েছি যে কোনো জিনিস, তুমি যে জিনিসটা ভালো, হ্যাঁ তুমি আগায় যাও, আমরা পিছনে অবশ্যই আছি। আচ্ছা, একটু খাদিজার কাছে জানতে চাই যে তানজিনা বলছিল এগিয়ে যাও, তোমাকে সাপোর্ট করছি, ফ্যামিলির কাছ থেকে কি এই রেসপন্সটা পেয়েছেন প্রথম থেকে একদম? হ্যাঁ, আমার আব্বু চায় যে আমি যেটাতে ভালো করব, যে শুধুই আমাকে মানে বিয়ে করতে হবে, বাসায় থাকতে হবে, কোন একটা চাকরি করতে হবে, সকালে যাব বিকেলে চলে আসতে হবে, এতটুকু লিমিটেশনের মধ্যেই থাকতে হবে, বাসা থেকে আমাকে এরকম কোনো চাপ দেয়নি। আচ্ছা, তো তাই আমি ওই যখন এখানে গেছি ওইখানেই চাকরি করতে হবে, আমাকে জাহাজে থাকতে হবে, তো বাসায় সবাই মেনে নিচ্ছে। আচ্ছা, তুমি যদি এখানে ভালো করতে পারো তাহলে যাও, আমার বাসার থেকে কোনো সমস্যা নেই। সো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার এই সামনের জার্নিটা কেমন হতে পারে বলে আপনি মনে করেন? আমার খুবই এক্সাইটেড লাগতেছে, আমার খুবই নার্ভাস লাগতেছে যে আমি যাব, কখনো যাইনি জাহাজে। মাত্র একটা জাহাজে খুব বেশি হলে আমরা 3টা মেয়ে বা 4টা মেয়ে থাকবো, সবাই ছেলে থাকবে। তো একাডেমিতে যেমন প্রথমবার যখন গেলাম একটু ভয় লাগছে যে এতগুলা ছেলে, আমরা কয়েকটা মেয়ে, আমরা কিভাবে থাকবো, পড়াশোনা করব, এদের সাথে পিটি প্যারেড ক্লাস, একটু টাফ ছিল। তো প্রথম যখন জাহাজে যাচ্ছি তখন প্রথম কিছুদিন তো একটু কষ্ট হবেই, তারপর হয়তো বা আমরা মেনে নেব যে আচ্ছা এটাই করতে হবে, আমরা পারবো। 2-1 দিনে ভুলে যাব যে এখানে কোনো মেয়ে নাই, এখানে সব ছেলে। কিছুদিন পর হয়তো বা ভুলে যাবো তা। ফাহিমার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে ফ্যামিলি সাপোর্টটা কি ছিল? প্রচন্ড সাপোর্টিভ। মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল ডিফেন্স, আমার আব্বু বাংলাদেশ এয়ারফোর্সে ছিলেন, তো ওই মেন্টালিটিটা নিয়ে আমি বড় হয়েছি যে ডিসিপ্লিনের মধ্যে একটা লাইফ থাকবে, অনেক সুন্দর সময় কাটানো হবে সবাই মিলে। আর মানে এই জন্যই আসলে এই ধরনের একটা লাইফ আমার নিজের চুজ করা, আমার নিজের জন্য, যেখানে ডিসিপ্লিন থাকবে, আর্লি এস্টাবলিশমেন্ট থাকবে, একটু অ্যাডভেঞ্চারিং হবে, একটু অন্যরকম কিছু হবে। এবং এই ব্যাপারে আসলে ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবার জন্যই, আর মেয়েদের জন্য এটা আরো একটু বেশি। মানে ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে, কোনো মেয়ে কখনো তার জীবনে আসলে যেটা গোল সেখানে যাওয়াটা একটু কঠিন হয়ে যায়। প্রচন্ড সাপোর্টিভ। আমার আরেকটা প্রশ্ন আছে এখানে জুবায়ের, আমি যদি ইন্টারাপ্ট করি, 3 জনের কাছে আমার একটি প্রশ্ন যে স্টুডেন্ট লাইফটা তো পার হলো, এরপরে তো ইন্টার্নশিপ, তারপরে জব, পরবর্তী লাইফে যখন লাইফে পার্টনার আসবে তখন কি মনে হয় যে এটা একটা অবস্টাকল হবে জবটা? আমি প্রত্যেকের আলাদা চিন্তিত হয়ে গেছে এই একটা প্রশ্নে। এটা খুব সহজ একটা জিনিস। ব্যাপারটা কি যে এখন আসলে যারা আমাদের লাইফ পার্টনার হবে, এখনো তো কেউ হয়নি, যারা হবে তারা আসলে কি আমাদেরকে এভাবেই গ্রহণ করবে, মেনে নিয়ে, যে আমি একজন মেরিনার, লেডি অর মেল এমন কিছু না, আমি একজন মেরিনার, আমি আমার প্রফেশনের জন্য একদমই প্রফেশনাল অ্যাটিটিউড রেখে কাজ করব, এবং আমার মনে হয় সবকিছু নিয়ে সুন্দরভাবে জীবনটা এগিয়ে নেওয়া সম্ভব। আচ্ছা, একটু খাদিজার কাছে জানতে চাই, ও খুব কনফিউজ দেখাচ্ছিল। খাদিজা, মানে তখন বিষয়টা কি হতে পারে? আসলে আমি এখনো ভাবতেছি না ওইটা নিয়ে যে আসলে কি হবে, আমি কি চাকরি করতে পারবো কি পারবো না।
অবশ্যই খুবই পারবো। কনফিউজড একটা জিনিস, আসলে এখন বলা যাচ্ছে না। আচ্ছা, খাদিদার জন্য এখন বলা যাচ্ছে এখন বলা যাচ্ছে না। তানজিনা? তানজিনা? আসলে সত্যি কথা বলতে এটাই যে যেহেতু আমরা ক্যাডেট লাইফটা পার করলাম মাত্র, আমরা চাচ্ছি যে এই বিষয়ে আরো আগাই, আরো আমাদের ক্যারিয়ারটা আরো ভালোভাবে বিল্ড আপ করে দেন এই বিষয়ে থিঙ্ক করব। নিঃসন্দেহে আসলে একটি বিষয় আমি বলতে চাই আপনাদের সবাইকে, তা হচ্ছে যে আপনারা যারা এই প্রফেশনের সাথে আছেন, খুব চ্যালেঞ্জিং একটা প্রফেশন, এবং আমাদের দেশে হয়তো এবার প্রথমবারের মতো নারী নাবিক জয়েন করছে, কিন্তু বহির্বিশ্বে অনেক জায়গাতে আছে এবং দে আর ডুইং রিয়েলি গ্রেট। নারী যেমনটি করে ফাহিমা বলছে, দে আর ভেরি ডিসিপ্লিন ইন টার্মস অফ ডিসিপ্লিন মেইনটেইনিং এন্ড আদার স্টাফ রুলস এন্ড রেগুলেশন। নিঃসন্দেহে আপনারা তিনজন অনেক বেশি ভালো করবেন এবং আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আপনাদের লাইফ পার্টনার যারা আসবেন এগুলো মেনে নিয়েই আমার আপনাদের এখানে অ্যাকসেপ্ট আরেকটি করবেন। প্রশ্ন আছে, যেহেতু বেস্ট প্র্যাকটিস শেয়ারিং এর মাধ্যমেও কিন্তু মানুষের একটা ডেভেলপমেন্ট আসে এবং ইমপ্রুভ করার জায়গা থাকে। যেহেতু বাংলাদেশে তোমরা প্রথম ব্যাচ ছিলে, সো অন্যান্য দেশে এই সেক্টরে যে মেয়েরা কাজ করছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার কি কোনো ওয়ে হয়েছে বা সুযোগ হয়েছে কখনো, যে তাদের আইডিয়া শেয়ারিং, এক্সপেরিয়েন্স শেয়ারিং, তাদের এক্সপেরিয়েন্স শেয়ারিংটা, যে তারা কিভাবে ডিল করছে ব্যাপারটার সাথে, এরকম কি সুযোগ হয়েছে কখনো? একদম সামনাসামনি হয়নি, কিন্তু আমরা ওখানে যাওয়ার পর বা যেহেতু আমরা এই প্রফেশনটায় যাচ্ছি, তো এ ব্যাপারে বিভিন্ন যে ওমেন সিফেয়ারার ছিল তাদের বিভিন্ন আর্টিকেল আমরা পড়েছি, ভালো লেগেছে। মানে শুধু একটা ব্যাপার যেটা, সেটা হলো বি প্রফেশনাল। তুমি তোমার প্রফেশনালে মানে প্রফেশনে শুধু প্রফেশনাল অ্যাটিটিউডটা মেইনটেইন করবা, কোথায় করতেছো এটা কোনো ব্যাপার না। বি অনেস্ট এন্ড বি প্রফেশনাল, এভরিথিং উইল বি দৃঢ়তা, ওকে। কথাগুলোর মধ্যে বেশ দৃঢ়তা ছিল। আছে। আসলে যে ছেলে মেয়ে আলাদা ডিসক্রিমিনেট না করে এগিয়ে চলাটা, এবং আমার মনে হয় আমি তিনজনের মধ্যে যেটা দেখছি যে নিজেকে একজন মেরিন হিসেবে প্রতিষ্ঠা করা, মানে মেয়ে হিসেবে না বা মেয়ে মেরিন হিসেবে আলাদা করা না, সেটাই কিন্তু আসলে মোর ইম্পর্টেন্ট। একদমই তাই। Mariner, we are seamen, not just only seamen, not male, women, Seamen, not right. like that. Seamen. রাইট। Exactly. এই যে আপনাদের এই অগ্রযাত্রা আরো সুন্দর হবে, আপনাদের সামনের দিনগুলো আরো আরো অনেক বেশি সুন্দর হবে, এটাই চাওয়া। একদম আমরা শেষ দিকে চলে এসেছি না, এই আমাদের কনভারসেশনে একটু একে একে করে জানতে চাই যে ফিউচার প্ল্যান গুলো নিয়ে জানতে চাবো, এবং তোমাদের যদি কিছু বলার থাকে বা তোমাদের দৃষ্টিতে যারা নতুন আসবে তাদের জন্য কোনো দিক টিপ যদি নির্দেশনা। থেকে থাকে, এবং তোমাদের দৃষ্টিতে এই সেক্টরে যদি কোনো মনে করো যে এখানে একটু ডেভেলপ করা দরকার বা কিছু চেঞ্জেস দরকার, প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভাবে জানতে চাই। খাদিজা প্রথমে। আমার মনে হচ্ছে যেহেতু আমরা প্রথম, তো আমরা ইন্টার্নশিপের জন্য বিএসসি শিপে যাচ্ছি, এখানে ইন্টার্নশিপ করতেছি। 1 বছর করা হয়ে গেলে অবশ্যই আমাদের র্যাঙ্ক চলে আসবে, আমাদের আরেকটা জব দরকার হবে। তো তখন আমাদের জব তো দরকার হবে। তো বাংলাদেশে অনেক জাহাজই আছে, যে প্রাইভেট জাহাজ, আমরা তো এখন সরকারি জাহাজে যাচ্ছি। তো তারা যদি আমাদের চাকরির সুযোগ করে দেয়, যে আমরা ছেলেদের, তা তো নিচ্ছেই ছেলেদের, তো আমাদের যদি নেওয়ার সুযোগ করে দেয় তাহলে হয়তো বা বেটার হয়। একটু যে আমাদের জানতে চাই, এখন কি তারা নিচ্ছে না প্রাইভেট জাহাজগুলো? এখন পর্যন্ত নিচ্ছে না। আচ্ছা, এখন পর্যন্ত নিচ্ছে না। আচ্ছা, আপনি চাচ্ছেন যে তারা যদি নেয়, আপনাদের সুযোগ করে দেয়? হ্যাঁ, অবশ্যই। একটু তানজিনার কাছে। আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা ক্লিয়ার করতে, যে আমরা যেহেতু এখানে ক্যাডেট হিসেবে ঢুকছি, অ্যাজ এ মেল ফিমেল না, মেরিন ক্যাডেট হিসেবে, যে আমার ব্যাচমেট হিসেবে একজন মেলও থাকবে। তো সে যেরকম ট্রিটেড হবে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, যেভাবেই হোক, তো আমিও যেন ইকুয়ালি ট্রিটেড হই। সেটা আমার যে কোনো ট্যালেন্টটাকে যাতে ট্রিট করে। হ্যাঁ, আমার ট্যালেন্টটাকে Not my যাতে gender. নিচে করে না দেওয়া হয়, একদমই এটাই। তাই। এবং এই খুব সুন্দর আবেদন একটা কার কথা। কাছে? মেরিন একাডেমির কাছে নাকি সমাজের কাছে? এটা সবার কাছে। সবার কাছে। গ্রেট। একটু ফাহিমার কাছে জানতে চাই। আমার ব্যাপারটা হলো যে আসলে আমরা যেহেতু প্রথম ফিমেল ক্যাডেট হিসাবে জয়েন করতেছি, মানে নারী নাবিক, দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে আমাদের সমাজে, আমাদের রিলিজিয়ন সবকিছু মিলে। আমার মনে হয় যে 1 বছর পর ইনশাল্লাহ আমরা তাদেরকে আশঙ্কা মুক্ত করতে পারবো, এবং এখন পারফরম্যান্স দিয়ে, আমাদের পারফরমেন্স দিয়ে। এটা একটা শুধু একটা কাজের সেক্টর, কমার্শিয়াল একটা বিজনেস। তো এখানে আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে, সুযোগ করে দেওয়ার ব্যাপারটা থেকে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে যেন ওরা খুব ইন্টারেস্টেড হয়ে সুযোগটা দিয়ে যায়, যে হ্যাঁ আমরা তোমাদের কাজে খুশি।
এবং ইনশাল্লাহ আমরা তাদেরকে আশঙ্কা মুক্ত করতে পারবো। এটার একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকে এবং সেই দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হবে বলেই আমি আশা করি এখন পর্যন্ত। এবং আমার মনে হয় যে এইটার দায়ভার কিন্তু অনেকখানি তোমাদের উপর, যেহেতু তোমরা প্রুফ করতে হবে। অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রমাণ করতে হবে সবার কাছে যে নারী নাবিক এখানে এসেছে এবং মেরিন সেক্টরটা আরো অনেক বেশি ডেভেলপড হবে, আরো অনেক বেশি সুন্দর হবে। এবং আমাদের যারা একদিন বিষয়টা এমন যে দাঁড়াবে যে নারী নাবিক না, সে শুধু একজন নাবিক হিসেবে নাবিক। প্রতিষ্ঠা পাবে। নারী বলে তাকে কোনোভাবে খাটো করে দেখা হবে না। হয়তো বা একদিন এখানে একটা প্রোগ্রাম হবে যে নাবিকদের প্রোগ্রাম হচ্ছে। একদমই নিঃসন্দেহে আমরা তখন এমনটাই করবো। আসলে আপনাদের তিনজনকেই অনেক 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 ধন্যবাদ। আপনারা সকালবেলা এসেছেন, আমাদের এত সুন্দর করে আইডিয়াস গুলো শেয়ার করলেন। একদম শেষ অবস্থায় চলে এসেছি, এক কথায় উত্তর চাবো যে ফিউচার যারা আসছে তাদের জন্য কোনো সাজেশন কিছু বলার আছে? এই প্রফেশন কি আসবে নাকি আসবে না? আসবে, অবশ্যই আসবে। আচ্ছা, একটু করে ছোট করে শুনি, একদম এক লাইনে। তারা আসবে, এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমি একটা প্রফেশনে যাচ্ছি, আমাকে প্রফেশনাল হতে হবে। আমি মেয়ে হয়ে যাচ্ছি, এটা হয়ে আসলে তারা Right. পারবে না। ফাইমার কাছে তাদের অবশ্যই আসা উচিত, কারণ এই লাইফটা আসলে অনেক ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারিং, আর্লি এস্টাবলিশমেন্টের একটা ব্যাপার থাকে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় কেউ যদি না আসে তার ভুল হবে। জীবনের একটা সৌন্দর্য থাকে, প্রকৃতির একটা সৌন্দর্য থাকে। আমার মনে হয় মেরিনার ছাড়া আর কেউ প্রকৃতির সৌন্দর্যটা ওভাবে উপলব্ধি করতে পারে না। বাহ, একটু তানসিরার কাছে জানতে চাই। আমি আমার রিসেন্ট জুনিয়রকে বলতে যাব যে তোমরা ভয় পেও না, জাস্ট এগিয়ে যাও। আমরা যেহেতু যাচ্ছি, তোমাদের পথ ইনশাল্লাহ খোলা হবে। অসাধারণ, খুব অনেক 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 পজিটিভ। পজিটিভ, অনেক বুঝাই যাচ্ছে ওরা অনেক ফার্ম আছে ওদের ডিসিশনে, যে Confident. কনফিডেন্ট যে ওরা করতে পারবে। সো তোমাদের আপনাদের- প্রথমে অনেক ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং আশা করছি আপনাদের ভবিষ্যৎ দিনগুলো আরো অনেক বেশি সুন্দর হবে এবং কোনোভাবেই চিন্তিত হতে হবে না, সবকিছু সুন্দরভাবে ঠিকঠাক মতো হয়ে যাবে, এটাই প্রত্যাশা আমাদের। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথিদের সাথে, যারা বলছিল নারী নাবিক বিষয়টি একদিন চলে যাবে, আসলে নাবিক বিষয়টি প্রতিষ্ঠা পাবে। তাদের সাথে কথা বলছিলাম, তাদের আইডিয়াস গুলো জানছিলাম। আসলে আকাশপথে নারীরা বিজয়ে পতাকা অনেক আগেই উড়িয়েছে, সেনাবাহিনীতে তারা আছে, পুলিশে আছে, রেলে আছে, আনসার, ভিডিপি, সব জায়গায় ছিল, সবখানেই ছিল। এবং অবশেষে এই যে নদীপথ বা সমুদ্রপথ বিজয়ের পতাকা তারা উড়ালো, এই পতাকা অনেক দিন সগৌরবে মহিমান থাকবে এবং তাদের গৌরবোজ্জ্বল এই দিনগুলোকে আগামী প্রজন্মের কাছে আরো সুন্দরভাবে তুলে ধরবে, এটা প্রত্যাশা। এবং এই মুহূর্তে নিচ্ছি ছোট একটা বিরতি, কোথাও যাবে না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন খান। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটি টপিকে কথা বলেছি, যেটা আমার খুব পছন্দের, যেখানে এনথুসিয়াস্টিক মানুষের সাথে পরিচিত হয়েছে। এই ধরনের অদম্য জয় করা যদি মেয়েরা করে, সেই ক্ষেত্রে আমার কিন্তু খুবই ইন্টারেস্ট থাকে সেই মানুষগুলো সম্পর্কে জানার, আসলে নির্ভীক। এবং এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ এবং তাদের জন্য অল দ্য বেস্ট। যারা আরো আছে, যারা স্টুডেন্ট আছে, আশা করছি তাদেরকেও আমরা কখনো আমাদের মাঝে পাবো, যেটা বলছিল ফাইমা, সাফল্য গাথাটা আমরা শেয়ার করে নিব, মেয়ে নাবিক হিসেবে না, নাবিক হিসেবে, এবং তাদের সাফল্য গাথাগুলো আমরা শেয়ার করে নিব। যাই হোক দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। সবসময় আপনারা বলেন যে ফেসবুকে আমরা আমাদের কমেন্টগুলো খুব একটা আজকাল পড়ার সময় পাই না, এবং ছবিগুলো দেখাই না, ছবিগুলো দেখানো হয় অলমোস্ট প্রতিদিন, মানে দর্শকদের কাছ থেকে আমরা কমপ্লেইন পাই, ছবি দেখছি না। ঠিক আছে, সো আজ আমরা আজকের যে ফটো অফ দ্য ডে হয়েছে, সেই ছবিটি পাঠিয়েছেন আলোকচিত্রী আবু সালে। তিনি ছবিটি পাঠিয়েছেন কুশিয়ারা, সিলেট থেকে। চলুন দর্শক দেখিনি ছবিটি। আবু সালের পাঠানো বেশ সুন্দর একটা ছবি দেখছিলাম, এবং এটি কিন্তু বর্তমানের একটি অবস্থা বুঝাই যাচ্ছে যে পানি বেড়ে গিয়েছে এবং তার মধ্যে একটি নৌকা হাফ ডুবে আছে। অদ্ভুত সুন্দর একটি ছবি। এরকম আরো ছবি তুলে আমাদের কাছে পাঠাতে হবে। কিভাবে পাঠাবে আইডি?
আপনাদের অঞ্চল থেকে আপনাদের দেখা সকালের ছবি আমাদের পাঠাবেন, শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনাদের চোখে দেখা একটু সকাল কমেন্ট কি তুমি পড়ে ফেলবে? আমরা কমেন্ট, হ্যাঁ, একদম শেষ পর্যায়ে জাস্ট একটা কমেন্ট পড়ে শোনাচ্ছি দর্শক আপনাদের জন্য। তা হচ্ছে প্রথমে লিখেছেন নিঃসর্গ কবির, সকালের নিঃসঙ্গ কবির লিখেছে, সকালের বাংলাদেশ অনুষ্ঠানটা আসলেই চমৎকার, আশা করি এইরকম আরো অনুষ্ঠান পাবো আমরা যমুনা টিভিতে। কবির আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও আশা এরকম আরো সুন্দর আয়োজন নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, তাই তো? এক্স্যাক্টলি, এরকম সকালের বাংলাদেশের মতো আমরা সন্ধ্যার বাংলাদেশ বা বিকালের বাংলাদেশ নিয়েও হাজির হতে পারি, তাই না? একদমই তাই, রাতের বাংলাদেশ হতেই পারে। আমাদের চেষ্টা চলছে এবং আগামীতে এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করবো যাতে আরো সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো যায় আমাদের এবং আমি প্রত্যেকটি আরেকটি আয়োজন। কথা বলবো যে যমুনা কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রামের সমাহার নিয়ে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে সবসময় হাজির হওয়ার চেষ্টা করে। সো দর্শক, আপনারা যমুনার পর্দায় চোখ রাখবেন এবং বিভিন্ন রকমের প্রোগ্রামের আপনাদের মতামত আমাদের জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সময় একদম ফুরিয়ে গেছে। আগামীতে আরো এরকম কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আসবো, তাদের সাফল্য গাথা আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকে নাবিকদের মতো একটি কথা বলতে চাই, স্বপ্ন দেখতে থাকুন, কারণ আমরা যমুনা টেলিভিশন, আমরা স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে। ভালো থাকবেন, আবার দেখা হবে।